আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন পাস সিইসি অরিজিনাল মাইক অ্যান্ড মাইন্ড পডকাস্টে। মাইক অ্যান্ড মাইন্ড হলো এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধন তৈরি করে। এখানে আমরা শিক্ষার্থীদের বাস্তব দুনিয়ার সঙ্গে সংযুক্ত করি ক্যারিয়ার, উদ্যোক্তা যাত্রা ও অভিজ্ঞতার গল্পের মাধ্যমে। আজকের এপিসোডে আপনাদের হোস্ট হিসেবে আছে আপনাদের সাথে আমি সাদিয়া আফরিন সোমা, কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ প্রি এক্সিকিউটিভ মেম্বার ইন পাস্ট ক্যারিয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাব। আমাদের বিশ্বাস প্রতিটি যাত্রা, প্রতিটি অভিজ্ঞতা তরুণ প্রজন্মের জন্য এক একটি শিক্ষার আলো। আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা স্বাগত জানাতে চলেছি আরও একজন অনুপ্রেরণামূলক অতিথিকে, মিস্টার আলী রাফাত অনিক, যিনি বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংকে জুনিয়র ক্যাশ অফিসার অ্যান্ড ক্যাশ ইনচার্জ হিসেবে কাজ করছেন। তার ক্যারিয়ার যাত্রা, শেখার অভিজ্ঞতা ও শিক্ষার্থীদের জন্য নির্দেশনার গল্প থাকছে আমাদের আজকের এই পর্বে। সো উইদাউট ফার্দার এডো, লেটস ওয়েলকাম আওয়ার টুডেস গেস্ট আলী রাফাত অনিক ভাই। আসসালামু আলাইকুম ভাই। Walaikum assalam. Thank you so much. I'm pleasure to be a part of this session. থ্যাংক ইউ ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সময়টা একটু খারাপ যাচ্ছে ব্যাংকিং এরিয়ায়, তারপরও আর কি চেষ্টা করছি আর কি কোনোভাবে করার। পাস্ট ক্যারিয়ার এন্টারপ্রেনারশিপ ক্লাবের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভাই। ভাই, প্রথমেই জানতে চাইবো আপনার চাকরি জীবনের শুরুর গল্পটা কেমন ছিল? আচ্ছা, আমি অ্যাকচুয়ালি চাকরি আমার ফার্স্ট জব ব্যাংকিং ছিল না। আই স্টার্টেড ওয়ার্কিং ইন আ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কল ইউনুস গ্রুপ। এখানে আমি একটা রিয়েল এস্টেট সেক্টরে কাজ করতাম। তো গল্পটা এরকম ছিল যে আমি আমার একাডেমিক ক্যারিয়ার আমি বিবি অনার্স কমপ্লিট করেছি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে। ওখানে কমপ্লিট করার পরই আমি কিছুদিন ওয়েট করার পর আমি আমার ফার্স্ট জবটা পাই আর কি। তো ওইখানে আমি ফিনান্স ডিপার্টমেন্টে ছিলাম, অনেকদিন কাজ করেছি ওইখানে রিয়েল এস্টেট সেক্টরে এক্সিকিউটিভ অ্যাকাউন্টস হিসেবে। তো ওখানে কাজ করেছি 2 বছর। আমার কাজের হাতখড়ি সবই ওখান থেকেই শেখা সবকিছু আর কি। তো কাজ করতে করতে আমি আমার সিভি ড্রপ করা ছিল গ্লোবাল ইসলামী ব্যাংকে। 2 বছর কাজ করার পরে 2019-এর সেপ্টেম্বরে আমি একটা কল পাই গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে। এভাবেই আর কি আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হয়ে যায় আর কি। অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার হিসেবে আমি জয়েন করি গ্লোবাল ইসলামী ব্যাংকে। ভাই, আপনি তো ইউনুস গ্রুপের ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ হিসেবেও ছিলেন। তো ব্যাংকিং সেক্টর আর কর্পোরেট সেক্টর, এই দুই সেক্টরে কাজের অভিজ্ঞতা কি একই মনে হয়েছে আপনার কাছে নাকি ভিন্ন? না, একটু ভিন্ন। আসলে ইউনুস গ্রুপের চ্যালেঞ্জটা ডিফারেন্ট ছিল, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ একটু ডিফারেন্ট ছিল। ইউনুস গ্রুপের চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলা ছিল যে আমাকে পুরো প্রজেক্ট যেটা দেখতাম সেটা আমাকে মনিটরিং করতে হতো, প্লাস আমাদের অ্যাকাউন্টস এর যে মানে ফান্ড ম্যানেজমেন্ট এন্ড ডিসবার্সমেন্ট এগুলো আমাকে সব ফলো আপে রাখতে হতো। টোটালি হচ্ছে আমাদের একটা মোরওভার সবকিছু মিলে আমাকে পুরো সেক্টরটা কি কন্ট্রোল করতে হতো আর কি। আর আর ব্যাংকিং যে ব্যাংকিং সেক্টরে একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি। এখনকার সময় পার্সপেক্টিভে ব্যাংকিং এর যে চ্যালেঞ্জেস গুলো আছে সেটার মধ্যে দেখা যায় যে খালি আমি ওয়ার্ক করছি সেটাই ইম্পর্টেন্ট না, তার সাথে আমাকে মোরলেস অনেক কিছু মানে লুক ওভার করতে হয়। লাইক ব্যাংকিং এ কিন্তু এখন অনেক কেপিআইস আছে, কি পারফরমেন্স ইন্ডিকেটরস। লাইক আমাদের কিন্তু অ্যাপার্ট ফ্রম ওয়ার্কিং আমাদের কিন্তু ব্যাংকিং বিজনেস কিভাবে আনতে হবে, তারপর আমাদের ক্লায়েন্ট সার্ভিস কিভাবে আমরা প্রডিউস করছি, সবকিছু মানে নাটশেল আমাদেরকে এগুলা লুক ওভার করতে হয়। মোরওভার আরো কিছু চ্যালেঞ্জেস আছে, যেমন বলতে পারেন যে আমাদেরকে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশনের অনুযায়ী আমাদের নিজেদের ইভ্যালুয়েশনের যদি দিকটা দেখতে হয় তো আমাদেরকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। যেমন আমাদেরকে কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক মোটামুটি বলে দিয়েছে যে ব্যাংকিং ডিপ্লোমা একটা ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। তো ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া যখন আমরা ব্যাংকিং ডিপ্লোমা দিতে হচ্ছে, তখন প্রমোশন পিরিয়ডে যখন আপনার প্রমোশন কল আসছে তখন কিন্তু আমাদেরকে জানতে চায় যে আমরা কি ব্যাংকিং ডিপ্লোমা করেছি কিনা। তো এটা একটা মেজর ফ্যাক্টর যে এই চ্যালেঞ্জটাও আমাদেরকে ব্যাংকিং এ ফেস করতে হচ্ছে, যে না অ্যাপার্ট ফ্রম ওয়ার্কিং আমরা ক্লায়েন্ট সার্ভিস, বিজনেস প্লাস এডুকেশনালি আমরা কোয়ালিফাইড কিনা সেটা আমাদেরকে প্রমাণ দিয়ে কিন্তু প্রমোশনটা নিতে হচ্ছে। সো চ্যালেঞ্জেস দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভের, কিন্তু ভালো, দুইটারই এক্সপিরিয়েন্স অনেক ভালোই আর কি।
ভাই বর্তমানে তো আপনি জুনিয়র ক্যাশ অফিসার এবং ক্যাশ ইনচার্জ হিসেবে আছেন। তো ভাই এই ক্ষেত্রে আপনার মূল দায়িত্বগুলো কি কি এই সেক্টরটাতে? আমার মূল দায়িত্ব হচ্ছে এখন ক্যাশ ইনচার্জ যেহেতু আছি, আমাকে টোটালি আমার ব্রাঞ্চের আমাদের মানে কাস্টমার রিলেটেড যে সার্ভিসেস গুলা, তারা কি ঠিক মতন টাকাগুলা পাচ্ছে কিনা, যারা জমা দিচ্ছে, আমাকে ক্যাশ বুক, লেজার্স এন্ড মোর অর লেস সবকিছুই আর কি, মোটামুটি ক্যাশ রিলেটেড, ট্রানজাকশনস রিলেটেড যে জিনিসগুলা, সেগুলাকে আমাকে মনিটর করতে হয়। আমার যে কলিগস আছে জুনিয়র, তারা কি ঠিক মতন কাস্টমার সার্ভিস দিতে পারছে কিনা, সেগুলো আমাকে দেখতে হচ্ছে আর কি। ভাই ব্যাংকিং ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয়েছে আপনার 6 বছরের অভিজ্ঞতায়? ব্যাংকিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সবচেয়ে বড় মনে হয়েছে আমার দুইটা জায়গায় আমার স্ট্রাগলিং পিরিয়ড মনে হয়েছে। সেটা হচ্ছে যে আমি তো প্যান্ডেমিকের আগে জয়েন করেছি ব্যাংকে। তো প্যান্ডেমিকের আগে যখন জয়েন করেছি, প্যান্ডেমিকের পিরিয়ডটা একটা অনেক বড় স্ট্রাগল ছিল। কারণ হচ্ছে প্যান্ডেমিকের সময় ব্যাংকার্সদেরকে বলা হয় ফ্রন্ট লাইনার্স। এদেরকে সবসময় একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়। কারণ আপনি যে সিচুয়েশনই যান, আপনাকে ফিনান্সিয়াল সেক্টর ওপেন রাখতে হবে। আপনাকে প্যান্ডেমিক হোক বা যাই হোক, আপনাকে কাস্টমার ডিল করতে হবে, কারণ এটা ফিনান্সিয়াল সেক্টর। সো সবাই যখন, যদিও রোস্টার ডিউটি ছিল, কিন্তু একটা লাইফ থ্রেটেনিং রিস্ক ছিল আমাদের। তো ওর মধ্যেও আমাদেরকে অফিস করতে হয়েছে, আমাদেরকে ক্লায়েন্ট ডিল করতে হয়েছে। আর সেকেন্ড যে স্ট্রাগলিং পিরিয়ডটা গিয়েছে, এটা হলো এই রিসেন্টলি 2024-এর পলিটিক্যাল আনরেস্ট যেটা হলো বাংলাদেশে, তারপরেই আমাদের একটা ব্যাংকিং সেক্টরে একটা অনেক বড় ধস নেমে আসলো। এখনো আমরা ওই ধাক্কাটা খাচ্ছি। আহ, আশা করছি যে জিনিসটা ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমরা আশা করছি। আচ্ছা, জুলাইয়ের পরে যেই প্রবলেমটা তৈরি হয়েছে ব্যাংকিং সেক্টরে, এটাকে আপনারা কিভাবে হ্যান্ডেল করছেন? জুলাইয়ের পরে যে প্রবলেমটা হচ্ছে, এখন আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে কাস্টমাররা তো অনেক রিলায়েন্স হারিয়ে ফেলছে, কারণ অ্যাজ বিকজ লিকুইডিটি ক্রাইসিস খুব হাই। আমার ব্যাংকও লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে আপাতত। যদিও রিলায়েন্স হারিয়ে ফেলেছে, তারপর আমরা চেষ্টা করছি কাস্টমারকে বুঝিয়ে রাখার যে না, এখনো এমন কোন পর্যায়ে যায়নি। বাংলাদেশ ব্যাংক যেহেতু আমাদের রেগুলেটরি বডি, তারা কিন্তু আশ্বাস দিয়েছে যে কাস্টমার রিলায়েন্স আছে, যেগুলা টাকা রেখেছে তারা এই টাকাগুলো ফেরত পাবে। তারা যেন একটু ধৈর্য ধরে, তারা পলিসি মেকিং ডিভিশন কাজ করছে, আমাদের মার্জিং একটা কমিটি আছে সেটা কাজ করছে। তারা খুব তাড়াতাড়ি এটার সলিউশন বের করবে। কাস্টমার কাস্টমারের দিক থেকে আমি অবশ্যই বলছি যে তারা অনেক কষ্ট করেছে, আমরা আসলেই অনেক দুঃখিত এই ব্যাপারটা নিয়ে। কিন্তু হ্যাঁ, আমরা ওভারকাম করব সেটা আমরা বুঝতে পারছি। মার্জিং প্রসিডিয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটরও কারা কারা বসবে সেটাও প্রস্তাব হয়ে গেছে। সো আমি মনে করি এটা পজিটিভ দিক একটা আমাদের ফিনান্সিয়াল সেক্টরের জন্য। এটা রিকভার হতে কতদিন লাগতে পারে বা কত সময় লাগতে পারে? আশা করছি এন্ড অফ ডিসেম্বর বা দ্য 1st of January আর কি বলা যেতে পারে আর কি, কারণ অলরেডি কিন্তু প্রসেস শুরু হয়ে গিয়েছে আর কি। হ্যাঁ, বর্তমানে দেশে কিছু জায়গা যেমন ইপিজেড, এয়ারপোর্টে, কার্গো সেক্টর এগুলাতে আগুন লেগেছে। তো সেখানে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের খাতটাতে অনেক বেশি আঘাত করছে। তো এটার কি কোনো ইফেক্ট ব্যাংকিং সেক্টরে পড়তে পারে? আহ, এটা আসলে ডিরেক্টলি কোনো ইফেক্ট পড়বে না, কারণ হচ্ছে কি আপনি যদি দেখেন যে আমরা আসলে ব্যাংকিং সেক্টর এই বিজনেস গুলার এলসি গুলা ডিল করে থাকি আর কি। সো আমাদের যে তাদের সাথে কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্টস গুলো হয়, সেটা লেটার অফ ক্রেডিটের মাধ্যমেই হয়। তো এটার জন্য হ্যাঁ হতে পারে, আমাদের সমস্যা একটা হতে পারে যে আমরা যে এলসি গুলা বেশ যেগুলো করতাম, সেগুলা সংখ্যা কমে আসতে পারে। কারণ হচ্ছে অ্যাজ বিকজ একটা অনেক বড় লস হয়ে গেছে ইকোনমির। যেহেতু কার্গো এটা পুরোপুরি এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট রিলেটেড একটা ইস্যু। তো এটা একটা মানে একটা ইকোনমির জন্য একটা অনেক বড় ধাক্কা। তো ইনডিরেক্টলি বলতে পারেন যে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে একটা ধাক্কা আসতে পারে এটার জন্য। ভাই আপনি তো ইউএলএবি থেকে এমবিএ করেছেন মার্কেটিং এর উপরে। তো ওই জি জি। শিক্ষা জীবনটা আপনার ব্যাংকিং ক্যারিয়ারে কিভাবে সাহায্য করছে? হ্যাঁ, আমি ইউল্যাব থেকে এমবিএ করেছি। আমি অ্যাকচুয়ালি আমি যখন জব করছি তখন আমার মনে হয় সম্ভবত মানে
সেকেন্ড ইয়ারের দিকেই আমার এমবিএ স্টার্ট করি আর কি। তো এমবিএ পিরিয়ডটা আমার খুবই চ্যালেঞ্জিং ছিল, ওটাও একটা চ্যালেঞ্জিং ছিল। জবের পাশাপাশি এমবিএ করাটা একটা ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন আই হ্যাভ ফেসড। তো হ্যাঁ, এমবিএ করার পরে যে বলতে পারেন যে হ্যাঁ অনেক কিছু প্লাস পয়েন্টস আছে যেগুলো আমি আমার জবে আমি চেষ্টা করছি অ্যালাইন করার। তো আমাদের মার্কেটিং সেক্টরে অনেক কিছুই ছিল, যেই বিষয়বস্তু ছিল যেগুলা মানে জবে আমি কাজে লাগাতে পেরেছি এ পর্যন্ত। আমি দেখা যেতে পারে প্রমোশনের ক্ষেত্রে আমার অনেক কাজে লেগেছে। যেমন আমি বলতে পারি যে কোলাবোরেশনের ব্যাপারগুলো আমাদেরকে যেগুলা এমবিএ তে শিখিয়েছে, টিম ওয়ার্ক, তারপর কিভাবে একটা মানে একটা অ্যাকিউমুলেট করা গোলকে অ্যাচিভ করা, এই জিনিসগুলা দেখা গেছে যে আমাকে অনেক অনেক লাভজনক করেছে আর কি আমার সামনের পথকে আর কি। তো হ্যাঁ, আমি অনেক কিছুই কাজে কোলাবোরেশন বলেন, ডেলিগেশনস বলেন, সবকিছুতেই আমি মোটামুটি এমবিএ এর মানে আমার যে শিক্ষার যে ব্যাপারটা সেটা আমি কাজে লাগাতে পেরেছি আর কি। গ্লোবাল ইসলামী ব্যাংকে তো 2019 সাল থেকে 6 বছর আছেন। তো এই পিরিয়ডটাতে আপনি ট্রেনার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার থেকে এখন জুনিয়র ক্যাশ অফিসার, এই পুরো যাত্রাটা কেমন ছিল আপনার? অ্যামেজিং। বলবো যে পুরো যাত্রাটাই আমাকে প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে এক একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করার আমার অপরচুনিটি দিয়েছে। আমি যখন ট্রেনিং করি, ট্রেনি অবস্থায় কিন্তু আমি কেবল শেখা শুরু করেছি ব্যাংকিং সেক্টরের। তো আস্তে আস্তে যখন ট্রেনি থেকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হলাম, আমার একটু রেসপন্সিবিলিটিস বাড়লো। তখন দেখা যাচ্ছে যে ব্যাংকিং যে আমার বিভিন্ন ধরনের ট্রেনিং এন্ড ওয়ার্কশপস গুলো হলো, আস্তে আস্তে আমাকে আরো গ্রো করার এবিলিটি করে দিল আর কি। তো আমি প্রথম থেকেই বলবো যে না, যে মানে ব্যাংকিং আমি গ্লোবাল ইসলামী ব্যাংকে ঢোকার পর থেকে আমি যা যা শিখেছি এ পর্যন্ত ব্যাংকিং এর সবগুলাই আমি আমার জীবনে মানে আমার প্র্যাকটিক্যাল লাইফেও প্লাস ব্যাংকিং সেক্টরেও আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি আর কি। তো মোরলেস আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আর কি ব্যাংকিং এ। ভাইয়া, ছাত্র জীবন থেকে কি ব্যাংকিং সেক্টরে কাজ করার ইচ্ছা ছিল? ছাত্র জীবন থেকে হ্যাঁ একটু ছিল। আমার ফার্স্টে আমি যখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট করি বিবিএ তে, তখন আমার ইন্টার্নশিপ করেছি আমি ব্যাংকে। তা আমার একটা হালকা একটা এক্সপিরিয়েন্স ছিল ব্যাংকিং ইন্টার্নশিপ করার কারণে। তো আমার একটা ভালো লাগা থাকে প্রথম থেকেই। তো যেহেতু লাকের ব্যাপার আসলে ব্যাংক জব হওয়াটা আর কি। তো মানে আমি ফার্স্ট জব ব্যাংক পাইনি, বাট হয়তো একটা ড্রিম ছিল যে ব্যাংকে চাকরি করব, সেই সুবাদে হয়তোবা আমি পেয়ে গিয়েছি আর কি। যারা বর্তমানে স্টুডেন্ট আছে বা অনার্স করছে, তারা যদি ব্যাংকিং সেক্টরে নিজেদের ক্যারিয়ার করতে চায়, তাহলে এই মুহূর্ত থেকে তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? যারা ব্যাংকিং করতে চায় আমি বলবো যে এখন হচ্ছে ব্যাংকিং সেক্টরটা খুব কম্পিটিটিভ। এখন আপনাদেরকে যারা যারা ব্যাংকিং সেক্টরে আসলে নিজেদেরকে অ্যালাইন করতে চান, তাদেরকে খুবই কম্পিটিটিভ হতে হবে, চ্যালেঞ্জেস গুলাকে বুঝতে হবে। যে ব্যাংকিং ক্যারিয়ার যদি আমি পারসিউ করি, আমাকে কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্টে নিজেকে এস্টাবলিশ করতে হবে। তো প্রথম থেকে আপনাকে মনে রাখতে হবে যে ব্যাংকিং সেক্টর শুধুমাত্র কাজ দিয়ে আপনি মানুষকে বা আপনার অ্যাপ্রেজাল বলেন বা এসিআর বলেন যেটা হয় আমাদের, সেটাকে ফুলফিল করা পসিবল না। আপনাকে মার্কেটিং যে সেক্টরটা সেটা নিয়েও ফোকাস করতে হবে। আপনার ব্যাংকের ব্র্যান্ডিং সম্পর্কে জানতে হবে, আপনার ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আপনাকে কিভাবে প্রোডাক্টস গুলার ব্যাপারে মানুষকে আইডিয়া দেওয়া যায় সেই 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 সম্বন্ধে জানতে হবে। আপনার মোরাললেস আপনাকে আপনার ব্যাংককে ব্র্যান্ডিং করা শিখতে হবে। এটা হচ্ছে মেইন ফোকাস থাকতে হবে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট মোর ওভার আপনাকে এডুকেশনালি কোয়ালিফাইড হইতে হবে অনেক, কারণ অনেক চ্যালেঞ্জেস আছে। আপনাকে প্রমোশন পিরিয়ডে অনেক কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর ইভ্যালুয়েশন করবে, তখন আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে। যেমন ব্যাংকিং ডিপ্লোমা একটা ক্রাইটেরিয়া আমি আপনাকে বললাম। এছাড়া অনেক বিআইবিএম এর অনেকগুলা সেক্টর আছে যেখানে আপনাকে ধরেন যে আপনি যদি সার্টিফাইড হন, তাহলে ব্যাংক আপনাকে খুব পজিটিভলি নিবে আর কি। সো ব্যাংকিং পারসিউ করার আগে আপনাকে এই চ্যালেঞ্জেস গুলা নিতে পারবেন কিনা আগে আপনাকে ঠিক করতে হবে। ব্যাংকিং সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি কোনো ডিপার্টমেন্টাল কোনো
ইস্যুস আছে কিনা যে এই ডিপার্টমেন্টের মানুষই অ্যাপ্লাই করতে পারবে বা অন্য ডিপার্টমেন্টের কেউ করতে পারবে না এরকম? না, এরকম কোনো বাঁধা ধরা নিয়ম নাই। আহ, আহ, এরকম কোনো নিয়ম নাই, কিন্তু হ্যাঁ, বলা যেতে পারে যে যারা আমি যেমন এমবিএ করা ছিল না, এই জন্য আমাকে আসলে ক্যাশে জয়েন করতে হয়েছে। যদি আমার এমবিএ করা থাকতো হয়তো বা আমি ক্যাশ বাদে আমি অন্য সেক্টরেও জয়েন করতে পারতাম। এখন আমার অপরচুনিটিস আছে, আমিও ক্যাশ থেকে বের হতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমাকে ব্যাংকিং ডিপ্লোমাটা কমপ্লিট করতেই হবে, অ্যাটলিস্ট ফার্স্ট পার্ট কমপ্লিট করে আমাকে ওখান থেকে বের হতে হবে। বাট আপনার ওরকম কোনো মানে মাস্টার্সটা অ্যাকচুয়ালি লাগে ব্যাংকিং সেক্টরের জন্য। মাস্টার্স কমপ্লিট করলে আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন অ্যাপার্ট ফ্রম ক্যাশ আর কি। ব্যাংকিং এ যদি সফল হতে চাই তাহলে কোন ধরনের সফট স্কিল গুলো সবচেয়ে বেশি দরকারি, যেগুলো আমাদের ছাত্র জীবন থেকে শেখা উচিত? ব্যাংকিং এ সফট স্কিল বলতে ওই যে আমি একটু আগে মেনশন করলাম যে আপনাকে ক্লায়েন্টের সাথে খুব সুন্দরভাবে কাস্টমার ডিলিংস যেগুলা সেগুলো করতে হবে। কাস্টমার আপনার কাছে আসবেই আর কোনো একটা বেনিফিটের জন্য। আপনি যদি আপনার বেনিফিটস, আপনার ব্যাংকের বেনিফিটস না বলতে পারেন, বা আপনি যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া না থাকে আপনার, তাইলে কিন্তু আপনার কাস্টমার কনভিন্স হবে না আপনাকে আপনার প্রোডাক্টটা পারসিউ করার জন্য। সো এখন থেকেই আপনার আমি মনে করি যে আপনার ব্যাংকিং না, সব সব ক্ষেত্রে আপনার এজ এ পার্সন আপনার সেলফ ব্র্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো জায়গায় যাবেন, আপনার যে ভালো দিকগুলো, অ্যাডভান্টেজেস গুলো, মেরিটস গুলো, সেগুলো সম্পর্কে মানুষকে জানানোটা খুব ইম্পর্ট্যান্ট। ওটা জানতে পারলে মানুষ কনভিন্সড হবে। দেখা যায় যে কনভিন্স হওয়ার পরে আপনার প্লাস পয়েন্টের জন্যই আপনার সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করবে আর কি। সো আই গেস সফট স্কিল বলতে আপনার কাস্টমার ডিলিংস এর সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কি তাকে বেনিফিট করছেন কিনা, তাইলেই কাস্টমার উইল বি কনভিন্সড। হ্যাঁ, দেখা যায় এখনকার যে কোনো জব সেক্টরেই সবার প্রথমে যে জিনিসটা চায় সেটা হচ্ছে অভিজ্ঞতা। তো স্টুডেন্ট লাইফে দেখা যায় অনেকেরই এই মানে যে সেক্টরে সে যেতে চায় সেই সেক্টরের অভিজ্ঞতা থাকে না, যার কারণে সবার অনেকের মধ্যে এই চিন্তা ভাবনাটা আসে যে আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো পারবো না। তো তাদের জন্য আপনি কি সাজেশন দিতে চান? না, আসলে অভিজ্ঞতা কারোই থাকে না। আপনি কিন্তু জীবন থেকেই শিখেন সবকিছু। আপনি দেখবেন আপনার দৈনন্দিন জীবনে যাই করবেন তা থেকেই কিন্তু কিছু না কিছু আপনি শিখতে পারছেন। তো আমি বলবো যে এক্সপিরিয়েন্স ডাজন্ট ম্যাটার। আপনাকে আপনার লাইফে সবসময় আপনি যেখানেই যাবেন, আপনাকে ইউ হ্যাভ টু বি পজিটিভ অ্যাবাউট দ্য ম্যাটার। আপনাকে খুবই পজিটিভ থাকতে হবে। ইউ হ্যাভ টু বি বোল্ড এনাফ। আপনাকে সাহসিকতা রাখতে হবে যে আপনি ওটাকে ফেস করতে হবে আপনাকে এই সাহসিকতার সাথে। তাহলেই মনে করবো যে, আমি মনে করি যে এটা অর্জন করা খুবই সহজ হবে আর কি। কিন্তু ভাইয়া দেখা যায় জব সেক্টর গুলো সবার প্রথমেই বলে যে হচ্ছে এই সেক্টরে যে কাজ করতে চাচ্ছেন আপনার এর আগে কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট লাইফ থেকে কিভাবে শুরু করা যায় যাতে একটা এক্সপেরিয়েন্স মানে অফিসিয়াল সার্টিফাইড এক্সপেরিয়েন্স তাদেরকে দেখানোর জন্য? আচ্ছা, সার্টিফাইড এক্সপিরিয়েন্স বলতে তো আপনার ধরেন যে অনেক কিছুই আপনি করতে পারেন। যেমন আপনি ইন্টার্নশিপ করছেন যে কোনো জায়গায়, তো ওখান থেকেও তো আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারছেন। প্লাস আপনি ধরেন যে কোনো জায়গায় ধরেন যে আমরা আহ, যে কোনো মানে অড জবস টাইপের অনেকেই করে, মানে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। তো দেখা যায় যে ওই ওই কাজগুলা থেকে, ইন্টার্নশিপ থেকেও আমরা বলতে পারি যে আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। বা ডিফারেন্ট ওয়ার্কশপস হচ্ছে এখন। এখন দেখা যায় যে আশেপাশে অনেক ধরনের স্কিল রিলেটেড ওয়ার্কশপস হচ্ছে। তো আমরা যদি একটু আমাদের স্কিলস গুলাকে যদি এনহ্যান্স করতে চাই, আমরা এখন বিভিন্ন ধরনের এআই রিলেটেড ওয়ার্কশপস হচ্ছে, সফট স্কিলস রিলেটেড ওয়ার্কশপস হচ্ছে, হার্ড স্কিলস রিলেটেড তো হচ্ছেই। তো এগুলা যদি আমরা অ্যাটেন্ড করতে পারি, তা আমার কাছে মনে হয় যে আমাদের ক্যারিয়ারের যে ধাপটা বা আমাদের যে পারসুইং যে ইয়াটা, মানে আমাকে পারসিউ করবে তো সেটার মনে হয় আমি চান্সেস একটু বাড়াতে পারবো আর কি। হ্যাঁ, কাজের মধ্যে আপনি সবচেয়ে বেশি কোন জিনিসটাকে উপভোগ করেন? কাজের মধ্যে আমি পুরা কাজ মানে আসলে উপভোগ করার ব্যাপারটা কি, আপনি যখন আপনি একটা জায়গায় একটা সেক্টরে কাজ করছেন, ইউ হ্যাভ টু লাভ ইউর জব। এখন মনে হচ্ছে যে আপনি যদি আপনার জবকে ভালো না বাসতে পারেন, তাহলে আপনার ওই কাজটা উপভোগ করবেন না কখনোই। আপনি যেই কাজই করেন, আমার কাছে মনে হয় যে আপনি যেটাই করবেন
আপনি ব্যাংকে কাজ করছেন, আপনি কর্পোরেট কোনো ফার্মে কাজ করছেন, আপনি কোনো ফিনান্স ডিপার্টমেন্টে কাজ করছেন বা মাল্টি ন্যাশনালসে কাজ করছেন, আপনাকে আপনার আপনার কাজটাকে ভালোবাসতে হবে প্রথমত, তাহলে উপভোগ করার ব্যাপারটা আসে আর কি। আর এছাড়া আমি মনে করি যে উপভোগের বিষয় হচ্ছে যে আমি যেমন ব্যাংকিং সেক্টরে বলতে পারি যে আমি আমার ক্লায়েন্ট ওরিয়েন্টেড যে ম্যাটার গুলা সারাদিনের, আমি ক্লায়েন্ট ডিল করছি, ক্লায়েন্টের সাথে যে কনভারসেশন করছি, ইন্টারাকশন করছি, সবগুলাই কিন্তু আমার পার্ট অফ মানে এন্টারটেইনমেন্ট অর আমার সবকিছুই কিন্তু আমার উপভোগের একটা প্রক্রিয়া হয়ে দাঁড়ায় আর কি। আমি মোরলেস মনে করি যে আমি আমার নিজের কাজটাকে ভালোবাসি, আমি আমার কাস্টমারদের সাথে যে ইন্টারাকশন করছি সেটাকে আমি উপভোগ করছি, সেটাই আমার মনে হয় যে মানে করতেছে, আমাকে হেল্প করে আর কি জিনিসটাকে উপভোগ করার জন্য আর কি। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে একটা বড় পরিবর্তন এসেছে, যেমন ডিজিটাল ব্যাংকিং বা নতুন প্রযুক্তি অ্যাড হয়েছে। তো সে সম্পর্কে আপনার মতামত কি? ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে আমরা তো এখনো পুরোপুরি ডিজিটালি, আসলে বলতে গেলে কি এখনো হিউম্যান পাওয়ারটা এখনো নেসেসারি আমাদের, আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা তো এখনো পুরোপুরি পুরো পুরো সেক্টরটাকে ডিজিটাল করতে পারিনি। এটা হাফ হার্টেড একটা বলা যেতে পারে যে না, হ্যাঁ ডিজিটাল হচ্ছে, আমরা এমএফএস সিস্টেম আনছি, ডিজিটাল ট্রানজাকশন করতে পারছি। আমাদের সোসাইটিটা যখন আপনি পুরোপুরি ক্যাশলেস সোসাইটিতে নিয়ে যেতে পারবেন, তখনই আমি মনে করব যে ডিজিটাল ইজ বেনিফিটিং মি, অর আপনার যে কোনো কাউকে বেনিফিট করছে আর কি। তো আনলেস এন্ড আনটিল ক্যাশলেস সোসাইটি বিল্ড করা যাচ্ছে না, এখনো পুরোপুরি বলা যাচ্ছে না যে ডিজিটাল সেক্টরটা কি আমাদেরকে বেনিফিট করবে কিনা, এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ করবে, অবশ্যই করবে, অটোমেটেড সিস্টেমস আসবে, সবকিছু অটোমেটেড হবে যখন, আমরা যখন ক্যাশলেস ট্রানজাকশন করব, তখনই বোঝা যাবে যে আসলে আমরা বেনিফিট পাচ্ছি কিনা জিনিসটা থেকে। ভাই, আমাদের একজন শ্রোতা, সে একটি প্রশ্ন করেছে, তো আমি সেই প্রশ্নটা আপনাকে রিচ আপ করছি। ফর জি ভাই। আর্লি ক্যারিয়ার ডেভেলপমেন্ট, শুড আই ডাইভার্ট ফ্রম মাই ফিল্ড অ্যাজ আই এম কারেন্টলি অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? For early career development, should I divert from my field as I'm currently an engineering student? না, আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমার মনে হয় যে আহ, আমাদের বাংলাদেশে জব সেক্টর, জব ফিল্ডে দেয়ার আর এনাফ জবস ফর ইঞ্জিনিয়ার্স। আর ইঞ্জিনিয়ারদের ভ্যালু একটু অন্যরকম হয় অ্যাপার্ট ফ্রম আদার প্রফেশনাল। তো আমি মনে করি যে ইঞ্জিনিয়ার্সরা ইঞ্জিনিয়ারিং সেক্টরেই অনেক এনরিচড, আমার কাছে মনে হয়, এটা আসলে আমি জানি না। আর হ্যাঁ, এখন দেখা যায় যে ইঞ্জিনিয়ার্সটা অনেক সেক্টরে কাজ করছে, আমাদেরও যেমন ব্যাংকিং সেক্টরে আমাদের যেমন ইঞ্জিনিয়ার্স দরকার পড়ে অনেক ক্ষেত্রে, যেমন আমাদের পুরোপুরি যেমন কোর ব্যাংকিং সলিউশনস এর ক্ষেত্রে আমাদের যেমন সিবিএস যেটা আমরা সফটওয়্যার ইউজ করি, সেটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ার্সরা ইম্পর্টেন্ট। আমাদের যেমন সফটওয়্যার রিলেটেড কাজের জন্য ইঞ্জিনিয়ার্স ইম্পর্টেন্ট, হার্ডওয়্যার রিলেটেড কাজের জন্য ইঞ্জিনিয়ার্স ইম্পর্টেন্ট। তো ইঞ্জিনিয়ার্সরা আসলে তাদের ফিল্ড চেঞ্জ করার দরকার নেই, তাদের স্পেসিফিক ফিল্ডে থাকতে পারে, কিন্তু হ্যাঁ তাদের জন্য অনেক জব অপরচুনিটিস আছে, ব্যাংকিং এও আছে, আদার সেক্টরসেও আছে আমি মনে করি। ভাই, ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কেমন, আপনার কি মনে হয়, বা সেখানে কি ধরনের পরিবর্তন আসতে পারে? একটু আগে আপনি আর আমি এই বিষয়ে আলোচনা করছিলাম যে ডিজিটাল ব্যাংকিং আসলে এখন আমাদের ব্যাংকিং যেটা চলছে এটা পুরোপুরি ডিজিটাল হয়নি। এখন হচ্ছে আমাদের যে প্রসপেক্টটা সামনের দিকের ফিউচার যে প্রসপেক্টটা, এটা চেঞ্জ করার জন্য আপনাকে পুরো সেক্টরটাই চেঞ্জ করতে হবে যদি এখন একটা চেঞ্জেস আসে। এখনো কিন্তু পুরোপুরি ডিজিটাল হয়নি, ম্যানুয়ালি আমরা ওয়ার্ক করছি। হ্যাঁ সফটওয়্যার রিলেটেড হয়ে গেছে, এখন সবকিছু সফটওয়্যার জেনারেটেড, সবকিছুই এখন আমাদের এখন দেখা যাচ্ছে যে না, আগে যেমন ব্যাংকিং সিস্টেমে আগে শুনেছি আমার বাবাদের কাছে যে আমাদের আমরা ব্যাংকে গেলে সবাই খাতা নিয়ে বসে থাকতো, রেজিস্টার নিয়ে বসে থাকতো, রেজিস্টারে লেখালেখি করতো, এই করতো সেই করতো, কিন্তু ওগুলো তো এখন আর নাই। এখন তো পুরোপুরি সফটওয়্যার জেনারেটেড হয়ে গেছে এখন। তো হ্যাঁ, প্রসপেক্ট এখন ফিনান্সিয়াল সেক্টরে হবে, আমি মনে করি খুব ভালো হবে যদি কিছু ফিউ চেঞ্জেস আনা যায়। যেমন এই যে ডিজিটালটা বললেন, আমি আমি অবশ্যই সাপোর্ট করি যে একটা ক্যাশলেস সোসাইটি হওয়া উচিত। কারণ অ্যাজ বিকজ
ক্যাশ ইজ ভেরি রিস্কি। আপনি যখন ক্যাশ ক্যারি করছেন বাইরে আপনার জন্য অনেক রিস্ক ফ্যাক্টর কাজ করছে। ওয়েদার ওই ওই জন্যই আর কি, আপনি যদি ক্যাশ না ক্যারি করেন আপনার রিস্ক কম থাকে। আপনি ক্যাশলেস যদি ট্রানজাকশন করতে পারেন তাহলে আপনার জন্য মানে পুরো সেক্টরটাই আর কি আপনার জন্য বেনিফিটেড হবে আর কি। কাস্টমারদের জন্য আর কোনো সুযোগ সুবিধা তৈরি করার কোনো সুযোগ সুবিধা করার কোনো প্ল্যানিং আছে কিনা আপনাদের, নতুন কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য? এখন এখন পর্যন্ত আসলে কোনো ওরকম নতুন কোনো সুযোগ সুবিধার দেখছি না। তারপরও দেখি বাংলাদেশ ব্যাংক সার্কুলার তো দেয়, বাংলাদেশ ব্যাংকের নতুন রেগুলেশনস হয়। যদি কোনো নতুন কোনো দিক নির্দেশনা থাকে যে কাস্টমার ওরিয়েন্টেড কোনো কাজ করতে হবে, অবশ্যই আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ফিউচারে। ভাই আপনি বললেন যে পুরো সোসাইটিটা আসলে ক্যাশলেস হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের যে রুরাল সেক্টরটা আছে বা এরিয়াটা আছে সেখানে দেখা যায় এখনো ব্যাংকিং সেক্টরটা সেভাবে পৌঁছাতে পারেনি তাদের কাছে। এখনো দেখা যায় মোবাইল ব্যাংকিং বা এই জিনিসগুলো ওইদিকে প্রচলিত বেশি। তো সেই ক্ষেত্রে ওই দিকটা উন্নত করার জন্য কিভাবে কাজ করছেন আপনারা? রুরাল রুরাল ক্ষেত্রে আসলে কি রুরাল এডুকেশন দেওয়াটা একটু টাফ। এই জন্যই বলছি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ফুললি ডিজিটালি করাটা আসলে খুব টাফ একটা ব্যাপার। কারণ আপনাকে আপনার রুরাল এরিয়ার মানুষদেরকে এডুকেট করতে হবে এই বিষয়ে, ডিজিটাল ট্রানজাকশনস এর ব্যাপারে জানাইতে হবে। এমএফএস তো ওরা জেনেই গেছে, এমএফএস নিয়ে তো ওরা কাজ করছেই, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট ক্যাশলেস যদি বলেন, ক্যাশলেস ট্রানজাকশনস এর ক্ষেত্রে তাদেরকে আগে এডুকেশনটা দিতে হবে। সো বাংলাদেশে টোটালি ডিজিটাল করার জন্য আমার মনে হয় যে ইট উড টেক আ লং টাইম টু এডুকেট পিপল টু বিল্ড আ ক্যাশলেস সোসাইটি। আমার কাছে কোনো সময়সীমা নাই, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে যে ইট উইল টেক আ লং টাইম টু মেক ইট হ্যাপেন। বাট যদি একবার করা যায় তাহলে হচ্ছে বাংলাদেশের জন্য অনেক একটা প্রসপারাস একটা ফিচার বলা যেতে পারে আর কি। ভাই আপনার জীবনে এমন কোনো প্রাউড মোমেন্ট আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান বা আপনাকে অনুপ্রেরণা দেয় এখনো? অনুপ্রেরণা দেয়, আচ্ছা, আমার প্রাউড মোমেন্ট আসলে বলতে গেলে হ্যাঁ আছে, আছে প্রাউড মোমেন্ট আছে। এটা হলো যে আমি তো আমার স্কুল লেভেল থেকে খুব মিডিওকার স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন আমার স্কুল কলেজ কমপ্লিট করলাম, তো মানে আমার একটা হার্ট ফিলিংস ছিল যে আমি কখনো খুব একটা ভালো পর্যায়ে যেতে পারবো না। তো আমি যখন আমার বিবিএ পারসিউ করলাম, বিজনেস স্কুল অফ নর্দার্ন ইউনিভার্সিটি, তখন আমার খুব মানে নিজের উপর খুব একটা বিশ্বাস ছিল না যে আমি কিছু করতে পারবো। তো দেখা গেল যে আমি পার্সু করার পরে আমার রেজাল্ট যখন আমি লাস্ট আমার সিজিপিএ যখন দেখা গেল যে আই ওয়াজ ওয়ান অফ দ্য টপ স্কোরার্স অফ নর্দার্ন ইউনিভার্সিটি। সো দ্যাট ওয়াজ মাই প্রাউড মোমেন্ট যে আমি ইয়েস আই কুড ডু ইট। তখন আমার কাছে বিশ্বাস হলো যে না, ইয়েস এভরিওয়ান ক্যান ডু ইট, যদি কেউ যদি নিজেকে বিলিভ করতে জানে যে ইয়েস আই হ্যাভ দ্যাট পোটেনশিয়াল টু ডু দিস থিং। আর একটা সেকেন্ড প্রাউড মোমেন্ট ছিল যে হ্যাঁ, আফটার পারসুইং ব্যাংকিং আমি একটা স্পেশাল প্রমোশন পাই অ্যাজ আ ব্রিলিয়ান্ট পারফর্মার। তো ওইটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট ছিল আর কি। রিসেন্টলি এইচএসসি রেজাল্ট দিয়েছে, তো অনেক স্টুডেন্ট দেখা গেছে ডিপ্রেশনে পড়ে গিয়েছে। তো হোপসো তাদের মধ্যে কেউ যদি আমাদের শ্রোতা থেকে থাকে তারা আপনার থেকে ইন্সপায়ার্ড হবে। অবশ্যই অবশ্যই আমি বলবো যে যে কোনো কেউই যে কোনো কিছু করতে পারবে যদি সে তার নিজেকে বিশ্বাস করে। তাকে নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে। তার নিজের ব্যাপারে যেন এতটুকু ডাউট না রাখে যে আমি এই জিনিসটা পারবো না। সবাই সবকিছু পারবে, খালি নিজেকে বিশ্বাস করতে শিখতে হবে এবং নিজেকে প্রমাণ করার জন্য, অপরচুনিটিস গুলা গ্র্যাব করার জন্য নিজেকে এগিয়ে যেতে হবে, এটাই। ভাই আপনার বিশ্ববিদ্যালয় জীবনের কোনো অভিজ্ঞতা বা সুইট কোনো মোমেন্ট যেটা আপনাকে এখনো আনন্দ দেয় বা মনে করেন আপনি? ওই যে আমি একটু আগে বললাম যে আনন্দের মোমেন্ট তো অবশ্যই সবসময় গোল, মানুষের একটা হিউম্যান নেচার কি সবাই একটু গোল ওরিয়েন্টেড থাকতে চায়। তো আমার কাছে মনে হয় যে আপনি যখন আপনার ইন্ডিভিজুয়াল গোল অ্যাচিভ করতে পারবেন তখনই কিন্তু আপনার একটা সুইট মোমেন্ট বা আপনার একটা হ্যাপিনেস কাজ করে আর কি।
তো আমি যখন আমার নামটা দেখতে পেয়েছি নর্দার্ন বিজনেস স্কুলে, যখন আমি দেখতে পেয়েছি যে আই ওয়াজ ইন দ্য টপ 5, তখন আমার কাছে একটা প্রাউড মোমেন্ট ছিল, এবং এটাকে আমি খুব সুইট হিসেবেও দেখি যে ইয়েস, আই কুড অ্যাচিভ সামথিং। কাজের বাইরে কোনো শখ আছে আপনার, বা এমন কোনো হবি যেটা করতে আপনার ভালো লাগে? হ্যাঁ, কাজের বাইরে আমি খুবই স্পোর্টি টাইপের একটা পার্সন। আমি খুব খেলাধুলা রিলেটেড যে কোনো কিছুতেই আমি সবসময় নিজেকে জয়েন করার চেষ্টা করি আর কি। আমি আমি ফুটবল পছন্দ করি, আমি ক্রিকেট পছন্দ করি। তো আমি যখনই দেখা যায় যে লেজার টাইমে কোনো কিছু সময়, মনে করি আমি যখন ছুটি পাচ্ছি, মানে ছুটির সময় আর কি, দেখা যায় যে শুক্র শনিবার যখন একটু সময় পাই, আমি একটু স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটির সাথে আমি একটু অ্যালাইন করার চেষ্টা করি নিজেকে। whether it's a cricket, football, anything, any kind of sports, আমি নিজেকে মানে অ্যাকুমুলেট করার চেষ্টা করি আর কি। ভাই, আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে হচ্ছে ব্যাংকিং সেক্টরের জব না করে ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলাধুলা সেক্টরে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, তাহলে কি আপনি সেই সুযোগটা নেবেন? অফকোর্স, অফকোর্স। আমি কিন্তু আমি ডাইহার্ড ক্রিকেট ফ্যান। আমি অ্যাকচুয়ালি একটা লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছি, আমি আন্ডার 17 পর্যন্ত ক্রিকেট খেলেছি। তো আমার একটা ড্রিম ছিল, আই ওয়ান্টেড টু বি আ গুড ব্যাটসম্যান আর কি। তো আমার সামহাও হয়নি আর কি জিনিসটা। আমার আমি 17 পর্যন্ত ক্রিকেট যখন খেলি, আমার আব্বা একটু বলেছিল যে আর কি যে মানে বিসাইড প্লেইং ইউ হ্যাভ টু লার্ন সামথিং, মানে তোমাকে পড়াশোনা করতে হবে, ইউ হ্যাভ টু এডুকেট ইউর সেলফ। তো অ্যাট দ্যাট টাইম আমার কাছে মনে হয়েছে যে দুই নৌকায় পা দিয়ে কখনো কিছু করা যায় না। তো আমাকে আমার ওই ড্রিমটাকে কম্প্রোমাইজ করতে হয়েছে সামহাও। তো আমাকে এডুকেশনই পারসিউ করতে হয়েছে লাস্টলি। তো আমি মনে করি যে এটা আমার ড্রিম ছিল। আমি অবশ্যই অ্যাজ আ ক্রিকেটার আমি আমাকে নিজেকে দেখতে চেয়েছিলাম। এখনো আমাদের দেশের অনেক ফ্যামিলিরই চিন্তা ভাবনা এরকম থাকে যে মানে তার সন্তানরা খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড থাকলে ওইদিকে ক্যারিয়ার করতে চাইলে ওনারা ভাবে যে ওটা ইনসিকিউর একটা জায়গা। তো দেখা জি, যায় যে কর্পোরেট সেক্টর বা এই জব সেক্টরের দিকে তাদেরকে নিয়ে যেতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের দেশে কি খেলাধুলা সেক্টরের ক্যারিয়ারটা আসলে ইনসিকিউর? না, আমি মনে করি যে এখন তো ক্রিকেটের প্রসপেক্ট অনেক ভালো। এখন আমি মনে করি যে এখন যদি কেউ ক্রিকেটার বানাতে চায় কোনো ফ্যামিলি, তো আপনি দেখতে পারেন যে আমাদের তাসকিন আহমেদ যে আছে, তার বাবা কিন্তু অনেক ইন্সপায়ার করে থাকে ক্রিকেটের জন্য। তো আমি মনে করি যে কেউ যদি ক্রিকেটের উপর প্যাশন থাকে, আমি বলবো যে আপনি আপনার প্যাশনকে অবশ্যই প্রেফারেন্স দিবেন, কারণ আপনার প্যাশনই কিন্তু আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। তো আপনি যদি ক্রিকেটার হতে চান, এখন কিন্তু বাংলাদেশে ফুটবলের প্রসপেক্টও কিন্তু অনেক হাই হয়ে গিয়েছে। আপনি দেখেন বাইরে থেকে কিন্তু ফুটবলার, আমাদের বাংলাদেশি ফুটবলার বাইরে বাইরে যেহেতু জন্মগ্রহণ করেছে, তারপরেও কিন্তু বাংলাদেশে এসে ফুটবল আমাদের ন্যাশনাল টিমে জয়েন করছে। জামাল ভুঁইয়া, তারপর আরেকজন হামজা। তো আমি মনে করি যে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো ওরা যদি পারে, একটা বিদেশে জন্মগ্রহণ করা বাংলাদেশি বংশোদ্ভূত, সে যদি আবার বাংলাদেশে এসে বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারে, তো ওয়াই নট টেক এ চান্স। ভাই, এমন কোনো উক্তি আছে যেটা আপনাকে প্রতিদিন অনুপ্রেরণা দেয়? উক্তি? হ্যাঁ, উক্তি তো অনেক কিছুই আছে। স্পেসিফিক ভাবে এখন কোনো কিছু মনে পড়ছে না আর কি, বলতে পারছি না। আহ, ভাই, ছুটির দিনগুলোতে তো আপনি খেলাধুলা করেন, তার পাশাপাশি কি অন্য কোনো কিছু করে থাকেন ছুটির দিনগুলো? আহ ছুটির দিনে খেলাধুলার পাশাপাশি ঘোরাঘুরি করা হয় খুব বেশি। আমি আমি আবার একটু ট্রাভেলিং করতে একটু পছন্দ করি। তো দেখা যায় যে আমি যদি ঢাকার বাইরেও না যাই, আমি ঢাকার ভিতরের যে প্লেসেস গুলো আছে যেখানে একটু রিক্রিয়েশন নিতে পারি, তো দেখা যায় আমি ওই জায়গাগুলোতে আমি আমার ওয়াইফ সবসময় যে একটু রিক্রিয়েশন নেওয়ার চেষ্টা করি। স্পেশালি একটু ঢাকার একটু সাইডে যে জায়গাগুলো, যেমন 300 ফিটের ওর পাশে নীলা মার্কেট আছে, তারপর পূর্বাচল, ওই জায়গাগুলোতে একটু যাওয়ার চেষ্টা করি রিক্রিয়েশনের জন্য। বই পড়তে আপনার কেমন লাগে ভাই, গল্পের বই? হ্যাঁ, গল্পের বই বলতে আমি আহ, গল্পের বই একটু কম পড়ি।
দেখা যায় যে স্ট্র্যাটেজিক বইগুলো একটু বেশি পড়া হয়। দেখা যায় যে মানে এই যে ইন্সপিরেশনাল অ্যাসপিরেশনাল যে ব্যাপারগুলা, এই বইগুলা পড়তে আমার খুব ভালো লাগে আর কি। কোনো কিছু নতুন লার্নিং শিখতে আমার খুব ভালো লাগে। যেমন আমি জাপানিজ আপনার কাইজেন বইটা আমি পড়তে খুব ভালো লেগেছে আমার। কারণ ওইখানে আপনাকে স্ট্র্যাটেজি শেখাচ্ছে, আপনাকে আপনার লাইফ সম্পর্কে একটা মোটিভেশনাল একটা অ্যাসপেক্ট দিচ্ছে। তো এই 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 রিলেটেড যে বইগুলা আমার এগুলা খুব বেশ ভালো লাগে আর কি পড়তে। আপনি আপনার শ্রোতাদেরকে কি কোনো বই সাজেস্ট করতে চান যে এটা পড়লে তাদের জীবনে আসলে একটা পরিবর্তন আসতে পারে বা কাজে লাগতে পারে? হ্যাঁ, অফকোর্স অফকোর্স আমি বলতে পারি। আপনারা অবশ্যই, আমি এখনই মেনশন করলাম, কাইজেন অবশ্যই পড়বেন। কাইজেন ক্যান চেঞ্জ এভরিওয়ানস লাইফ। এখন হচ্ছে কাইজেন আপনি যদি একটু ডিপলি যদি জিনিসগুলাকে একটু ভালো মতন অবজার্ভ করেন, দিজ আর লাইক স্কিলস, আপনার লাইফের স্কিল হয়ে দাঁড়াবে। তো আপনি যদি একটু মানে জিনিসগুলোকে ফোকাস করেন, কাইজেন ভালো মতন পড়েন, কাইজেনে অনেক শর্টকাটস আছে লাইফের, সেগুলো আপনার লাইফে অনেক বেনিফিট দিবে। ভাই ভবিষ্যতেও কি এই সেক্টরে কাজ করার ইচ্ছা আছে নাকি অন্য কোনো সেক্টরে সুইচ করার ইচ্ছা আছে? আহ, যেহেতু আমি বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছি, আমার ইচ্ছা আছে যে অ্যাপার্ট ফ্রম ব্যাংকিং আমার অন্য বিজনেস যে সেক্টরস গুলো আছে, কর্পোরেট সেক্টরস গুলো আছে, সেগুলোতে কাজ করার। আই উড ডেফিনেটলি ট্রাই মাই বেস্ট টু পারসিউ আ ক্যারিয়ার ইন মাল্টিন্যাশনাল। যদি হয় অবশ্যই আমি চেষ্টা করব একটা মাল্টিন্যাশনাল পারসিউ করার। এখন বাকিটা আল্লাহর উপর আর কি। উম, ভাই আপনার অফিস টাইম ভালো লাগে নাকি লেজার টাইম ভালো লাগে? কোনটা বেশি প্রেফার করেন? এটা এটা আসলে এটা খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন। কারণ আমার আই এনজয় মাই অফিস অ্যাজ ওয়েল অ্যাজ মাই লেজার টাইম অ্যাজ ওয়েল। অফিসের সময়টা ইটস লাইক আ 50-50 কল আর কি। মানে আমি দেখা যায় মাঝে মধ্যে অফিস বেশি ভালো লাগছে, লেজার টাইম বেশি ভালো লাগছে। হ্যাঁ, এর বলতে গেলে লেজার টাইমই মানুষের সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা আমার আমার ক্ষেত্রেও কাজে দেয় আর কি, লেজার টাইম ভালো লাগে। ওয়ার্ক ফ্রম হোম নাকি ওয়ার্ক ফ্রম অফিস কোনটা বেশি ভালো লাগে? আমি একটু অ্যাক্টিভ কাইন্ড অফ আ পারসন, সো আমি আই ডোন্ট লাইক ওয়ার্ক ফ্রম হোম। আমার মনে হয় যে আমার ওয়ার্ক ফ্রম অফিসই বেশি ভালো লাগে। আহ, আমি একটু মুভ করতে পছন্দ করি আর কি। তো রাদার ফ্রম স্টেইং হোম আমি চেষ্টা করি যে সবসময় যে একটু বাইরে গিয়ে কাজ করা, এই জিনিসটা আমার খুব পছন্দের। উম, ছোটবেলার কোনো গল্প আছে যেটা আপনি শেয়ার করতে চান বা যেটা আপনার এখনো ভালো লাগে ওই মোমেন্টটা মনে পড়লে? ছোটবেলার ছোটবেলার বলতে ওই যে আমার আমি যখন ক্রিকেট খেলতাম তখনকার কিছু মোমেন্টস আছে, মনে পড়ে আর কি। তো আমি যখন আন্ডার 15 খেলি তখন আহ, আহ, আমি আমাদের একটা ক্রিকেট টুর্নামেন্ট হতো তখন, স্ট্যান্ডার্ড চার্টার ক্রিকেট, ওটাকে বলা হতো নির্মাণ ক্রিকেট। তো ওখানে আমি আমার স্কুল থেকে পরপর 3বার ম্যান অফ দ্য ম্যাচেস হয়েছিলাম আর কি। তো ওই মোমেন্টটা আমার জন্য অনেক মানে প্রাউড ফিল করার মতন একটা মোমেন্ট ছিল, যে ইয়াস, আমি আমার মধ্যে একটা ক্যাপাবিলিটি আছে যে প্রমাণ করার মতন আর কি। তো that was one of the sweetest moment I had when I was a teenager. ভাই কলেজ লাইফ বেশি এনজয় করেছেন না ভার্সিটি লাইফ? আহ, আমার ইউনিভার্সিটি লাইফ একটু বেশি এনজয় করেছি অ্যাপার্ট ফ্রম কলেজ। আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে একটু ভালো সময় কাটছে আর কি, রাদার দেন ফ্রম কলেজেস আর কি। ভাই আপনি কি মনে করেন যে ভার্সিটি লাইফে আসলে পড়াশোনার পাশাপাশি আমাদের কি ক্লাবগুলোতে জয়েন করা উচিত কিনা বা অন্য কোনো সেক্টরে নিজেকে এঙ্গেজ করা উচিত কিনা? হ্যাঁ, অফকোর্স ইউনিভার্সিটি লাইফে অবশ্যই ক্লাবিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। কারণ আপনি ক্লাবিং করলে আপনার সফট স্কিলস বাড়ছে, প্লাস আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ছে, মানুষের সাথে ইনভলভমেন্ট বাড়ছে। তো আপনি যখন এই জিনিসগুলাকে একসাথে করবেন, তো দেখা যায় যে আপনার ফার্দার, আপনি যখন ফিউচারে আপনার ক্যারিয়ার পারসিউ করবেন যে কোনো সেক্টরে, তখন আপনার যে শাইনেসটা
বা আপনার যে মানুষের সাথে মেশা বা আপনার সাথে মানুষের সাথে ইন্টারাকশনস গুলা, সেগুলা এমনি এমনি আপনি ওভারকাম করতে পারবেন। সো ক্লাবিং করলে দেখা যায় আপনারা আপনারা নিজেরা নিজেদের মধ্যে ডিবেট করতে পারছেন, আপনারা যে কোনো কিছু নিয়ে যে কোনো ম্যাটার নিয়ে আর্গুমেন্টস করতে পারছেন। আহ, ভালো খারাপ বোঝার একটা অ্যাবিলিটি ক্রিয়েট হয় ক্লাবিংস করলে, ভালো বোঝার। আহ, তো এগুলা অনেক বেনিফিট করে আপনার ফিউচারে, যখন আপনি কোনো প্রফেশনালস হিসেবে যখন কাজ করবেন, তখন এই জিনিসগুলো আপনি দেখা যায় আপনার বস কোনো একটা ইন্ডিভিজুয়াল একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বললো, সেই বিষয়টা হয়তোবা আপনি দেখা যাবে যে ক্লাবিং এর সময় আপনি এই বিষয়গুলো নিয়ে এক সময় কথা বলেছেন। সো ওইটা আপনাকে কিন্তু অনেক বেনিফিট করবে। তখন হয়তোবা দেখা যাবে যে আপনার বস উইল ফিল ভেরি কোজি টকিং উইথ ইউ, কারণ আপনি ম্যাটারটা জানেন, আপনি টপিকটা জানেন, তার সাথে কথা বলতে হবে কি সেটা জানেন। তো আমার কাছে মনে হয় যে ইয়েস, ক্লাবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইট কামস টু, মানে আপনি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ক্লাবিংস করাটা খুব ইম্পর্টেন্ট। ভাই, আপনার ব্যক্তিগত জীবনে কে আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে? ব্যক্তিগত জীবনে আহ, অবশ্যই আমার বাবা। কারণ হচ্ছে আমি আমার আমার লাইফ টাইমে আমার বাবাকে দেখেই আমি আসলে সবসময় ইন্সপায়ার হয়েছি সবকিছুতে। তো মানে দ্য ওয়ে হি লিভ দিস ওয়ার্ল্ড ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ফ্যাক্ট আই হ্যাভ এভার গন থ্রু আর কি। আর যদি বলেন যে না, মানে বাবার পরে কাকে দেখে বেশি ইন্সপিরেশন পেয়েছি, আহ, আমি বলবো যে আমি যেহেতু আমি একটা স্পোর্টি টাইপের ক্যারেক্টার, তো আমার আই ইউজ টু লাভ বিরাট কোহলি আ লট। কারণ হচ্ছে আমার ওর সবকিছু, তার ডেডিকেশন, কনসিস্টেন্সি, কমিটমেন্ট, সবকিছু আমাকে অ্যাট্রাক্ট করে। দো অনেকেই অনেক অপছন্দ করে তাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্সি ইন লাইফ, কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট একটা লাইফের জন্য। তো একটা লোক যখন কনসিস্টেন্ট থাকবে, আপনার তার প্রতি অ্যাট্রাকশন কাজ করবে। ওই অ্যাট্রাকশনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো লাইফে যাই করেন না কেন, আহ, যদি কোনো গুড পার্সোনালিটি হইতে হয়, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এনাফ টু অ্যাট্রাক্ট পিপল। ভাই, দেখা যায় যে ক্যারিয়ারের শুরুতে স্টুডেন্টরা অনেক বেশি দিশেহারা হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য আপনি কি বলতে চান? দিশেহারা বলতে কি, মানে পড়াশোনার ক্ষেত্রে? ক্যারিয়ার মানে পড়াশোনা শেষ করে ক্যারিয়ারের যখন শুরু করতে যায় বা পড়াশোনা শেষ হয়ে যায়, তখন যেহেতু আমাদের আচ্ছা, দেশে আসলে একটু এমপ্লয়মেন্ট অপরচুনিটিস একটু কম, কম। এটা জি, বলতে জি। চাচ্ছেন আর কি। হ্যাঁ, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস একটু কম। আমি মনে করি যে আহ, দিশেহারা হওয়া যাবে না, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। বিকজ আপনি যদি ইসলামিক ওয়েতে বিলিভ করেন, আল্লাহ কিন্তু ধৈর্য ধারণকারীকে কিন্তু অনেক সুযোগ দেয়। তো আমিও দেখা গেছে যে আমি আহ, আমার অনার্স কমপ্লিটের পর আই হ্যাড টু ওয়েট ফর 6 মান্থস টু গেট আ জব। সো ওই 6 মান্থস আমার জন্য খুবই একটা, মানে টায়ারসাম একটা জব ছিল। মানে আমাকে খুব কষ্ট করতে হয়েছে, একটা ফ্রাস্ট্রেশনের মধ্যেও গিয়েছিলাম আমি। কিন্তু তারপরও এট দ্য এন্ড অফ দ্য ডে, আল্লাহ নোজ দ্য বেস্ট, আল্লাহ ইজ দ্য বেস্ট ডিসিশন মেকার। সো সে তো অবশ্যই আপনার একটা ধৈর্যের একটা পরীক্ষার একটা পরিণতি দিবে। তো ধৈর্য হারানো যাবে না, অলওয়েজ বি ফোকাসড অন হোয়াট ইউ আর। আর আপনাকে আহ, যে কোনো কিছু ওভারকাম করার জন্য চ্যালেঞ্জেস আসবেই, ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এনাফ টু ডিল দ্য থিংস। ভাইয়া, দেখা গেছে যে ওই যে জুলাইয়ের আন্দোলনের পরে বা মাঝে মধ্যেই কিছু শোনা যায় যে ব্যাংক থেকে টাকা অন্য জায়গায় পাচার হয়ে গেছে বা সাইবার ক্রাইম যে জিনিসটা। তো এই সাইবার নিরাপত্তার ক্ষেত্রে কিভাবে ব্যাংকিং এটা নিশ্চিত করার চেষ্টা করছে ব্যাংক সেক্টরগুলো? হ্যাঁ, সাইবার সিকিউরিটি, যেটা সাইবার সিকিউরিটি নিয়ে বাংলাদেশ ব্যাংক এনাফ কাজ করছে। ওদের পলিসি মেকিং ডিভিশন এখন অবশ্যই একটা, মানে আমি যেটা শুনলাম লাস্টলি যে ওনারা সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি রিলেটেড কিছু নিউ টেকনোলজিস নিয়ে আসছে। তো তো আই গেস আমার কাছে মনে হচ্ছে যে দে আর ওয়ার্কিং এনাফ। মানে আমাদের যে সাইবার সিকিউরিটি রিলেটেড যে ইস্যুস গুলা, সেই ইস্যুস গুলা নিয়ে বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলার একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে সামনে।
উম, যেহেতু এই জিনিসগুলো পরপর ঘটছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে কাস্টমারদের যে বিশ্বাসটা ব্যাংকের প্রতি, সেই জিনিসটা হারিয়ে যাচ্ছে। তো সেই বিশ্বাস অর্জন বা ধরে রাখার জন্য ব্যাংকের সেরা কৌশল কোনটা বলে আপনার মনে হয়? হ্যাঁ, ব্যাংকের সেরা কৌশল কৌশলের ব্যাপারটা আসলে কি এখন ওইভাবে কোনো কৌশলের কোনো কিছু আসছে না। তারপরও আমরা চেষ্টা করছি যে কাস্টমারকে কোনোভাবে মানে তারা যেন মানে ডিপ্রেস না হয়, সেই জিনিসটা আমরা ফোকাস করছি যে না ঠিক আছে, অনেক কাস্টমারের অনেক কনফিউশন আছে যে তাদের কি টাকাগুলো ফেরত পাবে কিনা। তো আমরা সবসময় চেষ্টা করছি যে কাস্টমারকে এই রিলায়েন্স দেওয়ার জন্য যে তাদের টাকাগুলো তারা অবশ্যই ফেরত পাবে। এবং বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নর স্যার তিনি কিন্তু বারবারই বলছে যে কাস্টমার যেন কোনোভাবে এইটা না মনে করে যে তাদের টাকাগুলো হারিয়ে গিয়েছে, তারা টাকা পাবে না। এই টাকাগুলো সবই পাবে। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে সময় সাপেক্ষের একটা ব্যাপার। সবাইকে একটু ধৈর্য ধারণ করতে হবে। যেহেতু ফিনান্সিয়াল সেক্টরটা একটা অনেক বড় বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছে, বাংলাদেশ ব্যাংক এটাকে দে ক্যান সলভ ইট, এটা আমি যতটুকু জানি তাদের কাছে এই সক্ষমতা আছে যে এই জিনিসগুলা তারা ঠিক করতে পারবে। এটা হতে পারে যে দেখেন যে আপনি আমাদের ব্যাংকিং সেক্টরটা এখন যেহেতু একটু ক্রাইসিসের মধ্যে আছে, আহ, 1-2 বছর 2 বছরের মতন একটা সময় পিরিয়ড, এরকম টাইম পিরিয়ড লাগতে পারে এটাকে পুরোপুরি সলভ হওয়ার জন্য, কারণ এটা একটা বিশাল ধাক্কা খেয়েছে। তো এই এই সময়টুকু যদি একটু কাস্টমার আমাদেরকে দিতে পারে, তা আই গেস আমি মনে করি যে এই সমস্যার সমাধানগুলো হয়ে যাবে। একজন গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? একটা গ্রাহকের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য আপনাকে তার সাথে ভালো একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আপনাকে ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে একটা গ্রাহককে আপনি জাস্ট হাই হ্যালো রিলেশনশিপ দিয়ে কিন্তু জাজ করতে পারবেন না। তার সাথে কিন্তু আপনাকে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। ইভেন টু সাম এক্সটেন্ট এখনকার এখনকার পার্সপেক্টিভে ব্যাংকিং যে পর্যায়ে চলে গিয়েছে, এখন দেখা যায় যে ম্যাক্সিমাম আমাদের যে যারা আমরা এমপ্লয়িজ, আমরা কাস্টমারের সাথে খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করি। ইভেন স্পেশাল যে অকেশনস গুলো সেগুলো জানার চেষ্টা করি। অনেক ব্যাংকই আছে যান যান শুনে থাকবেন যে কোনো স্পেশাল অকেশন, বার্থডে, ম্যারেজ ডে, এগুলোর জন্য কিন্তু বাসায় একটা থ্যাঙ্কস লেটার পাঠায় বা একটা উইশিং গ্রিটিংস পাঠানোর চেষ্টা করে। তো এখন অনেক উপায় আছে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড করার। আর আহ, আমি মনে করি তার থেকেও বড় কথা, কাস্টমারের সাথে আপনি যখন কথাবার্তা বলছেন তখন যেন কাস্টমার বুঝতে পারে যে আপনি তার সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করছেন। ভাই, ব্যাংকের সেবার মান উন্নয়নে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? ব্যাংকের সেবার মান উন্নয়নে আহ, আমার কাছে একটাই রেজাল্ট আছে, সেটা হচ্ছে একটু আগে বললাম যে কাস্টমার সার্ভিসটা, কাস্টমার সার্ভিস, কাস্টমার কি চায়, কাস্টমারের যে ডিমান্ড অ্যান্ড নিডস, এই জিনিসগুলা যদি একটা ব্যাংকার তাকে আহ, মানে সফিস্টিক্যালি বা যেভাবেই হোক, মানে ওই নিড গুলা যদি ফুলফিল করার চেষ্টা করতে পারে, তাহলে কাস্টমার সার্ভিসটা ভালো করা যেতে পারে আর কি। কাস্টমার, আমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কাস্টমার আসলে কি চাচ্ছে, কি প্রোডাক্ট চাচ্ছে বা কি সার্ভিস চাচ্ছে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে যারা বিজনেসম্যান, তারা কিন্তু অ্যাপার্ট ফ্রম ওপেনিং অ্যাকাউন্টস ইন আ ব্যাংক, তারা কিন্তু আরো কিছু সার্ভিস চায়। যেমন আমি এলসির কথা একটু আগে বলেছি, ব্যাংক গ্যারান্টির কথা আছে কিছু, ব্যাংক গ্যারান্টি করতে চায়। তো খালি অ্যাকাউন্ট ওপেনিং হলে হবে না, অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি তার তার যে পার্সোনাল বিজনেস, সেটাকে আপনি কিভাবে হেল্প আউট করতে পারবেন, সেই জিনিসগুলো আপনাকে লুক ওভার করতে হবে। তো একটা ভালো ব্যাংকার হওয়ার জন্য আপনার কাস্টমারের নিডটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ভাই, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো মাইক এট মাইন্ডস এর প্ল্যাটফর্মে এসে আছে, আপনার কেমন লাগছে? আই এম ফিলিং ভেরি অনার্ড। আমি মনে করি যে ইটস আ লাইফ টাইম অপরচুনিটি যে আমি আহ, সবার সাথে এরকম পডকাস্টে ইন্টারঅ্যাক্ট করতে পারছি। আই রিয়েলি ফিল অনার্ড। অনুষ্ঠানের শেষ মুহূর্তে আপনি শ্রোতাদের জন্য কি কিছু বলতে চান? আমি শ্রোতাদের জন্য বলতে চাই যে সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন,
আর যারা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করছেন, বি ফোকাসড অন হোয়াট ইউ আর, এবং আপনারা ধৈর্য ধারণ করার শক্তি রাখবেন, কখনো দিশেহারা হবেন না। সামনের দিকে আগানোর জন্য যা যা দরকার, ইউ বি কনসিস্টেন্ট অ্যাবাউট দিস থিংস অ্যান্ড লেট ইট বি, ইউ জাস্ট বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড ডু দ্য রাইট থিং। ভাই, আপনার অভিজ্ঞতা, চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের জন্য খুবই মূল্যবান। আমাদের শ্রোতাদের জন্য এটি একটি অসাধারণ শেখার সুযোগ থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছেন এবং আজকে আমাদের সাথে এখানে জয়েন করেছেন। থ্যাংক আশা ইউ সো করব মাচ। আমরা ইন ফিউচারও আমাদের অন্য সকল কাজগুলোতে বা যে কোনো কাজে বা প্রজেক্টে আপনাকে আমাদের পাশে পাবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, I will be very honored to be part of this session. সুপ্রিয় শ্রোতা, আজকে আমাদের খুব সুন্দর একটি অনুপ্রেরণামূলক পর্ব উপভোগ করলাম। আশা করি আজকের আলোচনাটি আপনাদেরকেও নতুন ভাবনা ও উদ্দীপনা দিবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মাইক অ্যান্ড মাইন্ডস এর সাথে থাকার জন্য। আপনারা যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না, যেন ভবিষ্যতের পর্বগুলো সম্পর্কে সরাসরি জানতে পারেন। আমি সাদিয়া আফরিন সোমা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন, কাজ করুন।